ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। তে ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লোড় করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গাড়ি নিয়ে আসে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয়। জাঙ্কুক ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিয়া খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে তোর বাবা? জাঙ্কুক মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিল, কিছু হয়নি, কেটে দাও। ছোটবেলার চাঞ্চল্যতা ছিটে ফোটাও নেই ছেলেটার মতো। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। জাঙ্কুক খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে। আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের দিকে বিদায় নিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক। তে বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে খেতে এসেছে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আটকে উঠলেন মালিহা খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা? তে নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? জাঙ্কুক কি যেন বললেও শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পেছন পেছন মিম, আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে তেও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো জাঙ্কুক। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক। হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কবে দেখেছিল জাঙ্কুককে। সেই জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে জাঙ্কুকের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করা পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতা। আপদ মস্তক দেখলো জাঙ্কুকের হৃৎপিণ্ডের চারুপ্রকোষ্ঠ ছটফট করতে লাগলো তের। জাঙ্কুকের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। জাঙ্কুক বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? জাঙ্কুকের কণ্ঠ তের মনের গহীনে ধাক্কা খায়। এত হুঁশ ফিরে তের। দাঁড়িয়ে থাকতে পারছে না তে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে তে। মিমা রাতি হই হুল্লোড় করছে। জাঙ্কুক ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরানোর জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলীয় উত্তর দিল জাঙ্কুক। পিচ্চিরা খুশি হলো, খুশি হতে পারেনি মালিহা খান, আলিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাই নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গা চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না। তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। জাঙ্কুক বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো। এরই মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে। দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠলো তে। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে তে বলে, ছি তে ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়?
ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গৌরগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি করে ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না? এটা ভাবতেই তের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে তের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ করে বন্যা। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস বন্যা? হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠোসঠাস বন্ধ হয়ে যাবে। তুই রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস। কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর হবে, সেই ফিলটা কি আর পাবি এখন? আজব। আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার, ততদিন সহ্য করতে পারবো না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। তের কথা মনে এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়েছে, বলে একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য। দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলি নাকি রে? তের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমান স্বরে বলল, কাল জাঙ্কুক ভাই এসেছেন বিদেশ থেকে, উনি নিয়ে এসেছেন আমার জন্য। ও তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না? তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই জাঙ্কুক ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সেই? হ্যাঁ, আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে জাঙ্কুক ভাইকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে? তে তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তো শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর সত্য ভেবেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ দে বাহ দে। নীরবতা বুঝতে পেরেই বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুন্দর লাগছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল তের বদলে যাওয়া। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? তের এমন প্রশ্নে বন্যা কিছুটা অবাক হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে তে, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। তেকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসাটা স্কুল, স্কুল তো বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কিভাবে? বোধশক্তি হওয়ার পর তে মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামে বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো তে। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না, ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছা মতো, তারপর বিয়ে শেষ হয়ে গেলে বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্ট এখন আর তে কারোর বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচে গেছে। তের এই সাদা কালো জীবনের কথা শুনলে জিমিন কেন পৃথিবীর সব মানুষই হাসবে, জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার জিমিন কল ব্যাক করেছে, নিজের জীবনের হতাশার জন্য তে আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে।
তের বেস্ট ফ্রেন্ড হওয়ার খাসারও দিতে হচ্ছে জিমিনকেও। তের সাথে সাথে জীবনকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে সঙ্গদোষী লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে কেউ খারাপ হবে, তাই সব সময় জিমিনের পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু জিমিনই না, আরো দুজন বান্ধবী আছে এদের। একজন পাখি, আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম ও প্রধান কাজ। জাঙ্কুক বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে জাঙ্কুকের আব্বু আর তের আব্বু বসে আছে। জাঙ্কুকের বাইক কেনার কথা শুনে তারা তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। জাঙ্কুক ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তাৎক্ষণিক রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। টাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। জাঙ্কুক চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় তে। চুলগুলো অগোছালো। হঠাৎ ধাক্কা এড়াতে জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় জাঙ্কুক। তৎক্ষণাৎ মোটা ভ্রুজুও শিথিল হয়ে যায়। অমর্ত্য চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্কেও থমকে গেছে জাঙ্কুকের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে যায় জাঙ্কুকের। কালো জামা পরিহিতা এক ললনা থেকে দৃষ্টি পড়ে। আপাত মস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরা ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। দ্রুতগতি থামাতে গিয়ে তের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। তে মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। জাঙ্কুকের চোখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে তে। পলক পড়ছে না একটিবার। জাঙ্কুক চোখে মুখে ছেটানো পানির ছাপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই জাঙ্কুকের। জাঙ্কুক কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবাইকে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় জাঙ্কুক। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। তে ভয়ার্থ কণ্ঠে বলে, থ্যাংক ইউ জাঙ্কুক ভাই। জাঙ্কুক শুনল কি না কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে ছায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে তের হাত পা। তের মনে হচ্ছে ভোগ ভোগ করছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়াল ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর জাঙ্কুকের চোখে চোখ রাখলো তে। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তর শুকিয়ে যাচ্ছে তের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছো? এই কথায় হুঁশ ফিরে অষ্টদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকাইতে। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে সমান হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জি, ভাবলেশীনভাবে উত্তর দেয় জাঙ্কুক। কিন্তু কেন? পুনরায় হুক্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করল। বাইক কেনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কিনলাম কেন তাহলে? তোমাদের জন্যই তো নাকি? মোজাম্মেল খান কোমল স্বরে বললেন, গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছা তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। জাঙ্কুক আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলো না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনিনি সে।
তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব তের ওপর। বড় আপু বা নিজের আপুর মুখের উপর কখনো কথা বলার সাহস হয়নি তার। জাঙ্কুক ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন তো মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শোনার চেষ্টা করছে তে।